শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচনের আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইউনূস সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে, অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বিএনপি নির্বাচন আগেই ফেঁসে যেতে পারে। দর্শক, আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন, শরীফ ওসমান হাদির পরিবার, তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে। তার পরিবারের ক্ষোভ বিএনপির উপর, তার সংগঠনের ক্ষোভ বিএনপির উপর, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন এই ক্ষোভ ন্যায্য ক্ষোভ, যৌক্তিক ক্ষোভ। যে প্রশ্নগুলো সামনে আনা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার অর্থ এই ঘটনার সাথে ইনডিরেক্টলি বা কোনো না কোনোভাবে বিএনপি জড়িত। যেহেতু নির্বাচনের আগে এর রহস্য উদ্ঘাটনের একটা কন্ডিশন রয়েছে, নির্বাচন করতে হলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হতে হবে। সরকারও চায়, কিন্তু পারে না। পারে না কেন? এমন একটা গোষ্ঠী এই ঘটনার সাথে জড়িত, যেই গোষ্ঠী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য করে, যেই গোষ্ঠী আওয়ামী লীগ বা ফ্যাসিবাদদের দোষর অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে অভয় দেয়, যেই গোষ্ঠী ইউনূসকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দেয় না, ইউনূসকে ইরিটেট করে। সামনে অনেক অঘটনের অপেক্ষায় আমরা আছি। সোজা হিসাব, ওয়াকার সেনাপ্রধান যদি পারফেক্টলি কোঅপারেট না করেন, তাহলে আগামী নির্বাচন হবে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন। কারণ এই পুলিশ কিচ্ছু করতে পারে। এই পুলিশ এমনিতেই আবার দালালি শুরু করেছে। এরা চুরি, দুর্নীতি, ঘুষ সব শুরু করে দিয়েছে। এদের মধ্যে তেমন কোনো উন্নতি নেই। আর স্বাভাবিক, ইটস নর্মাল, যেহেতু পুলিশ একটা গণহত্যাকারী সংগঠন, এই কারণে এই পুলিশ, বর্তমান যে নতুন পুলিশ, গণহত্যাকারী মানে আগের পুলিশ, এখন এই যে নতুন পুলিশ, নতুন সরকার, নতুন ঊর্ধ্বতন অফিসাররা ভালো, মাঠ পর্যায়ের কর্মকর্তা তো বেশিরভাগই আগের মতো, আগের তাই রয়েছে। তারপরও সামগ্রিকভাবে তাদের একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে, এত সহজে সম্ভব নয়। তাদের মধ্যে ভয়ও কাজ করছে, দালালিও আছে, দুর্নীতিও আছে, সব আছে। তো এই জায়গায় এই পুলিশ ধৈর্য, এরা কিছুই করতে পারবে না। এই পুলিশ কোন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় চাপাবাজি। তাহলে সুষ্ঠু নির্বাচন কারা উপহার দিতে পারবে? সেনাবাহিনী পারবে। যেমন এই পুলিশ হাঁ করে তাকিয়ে থাকবে, আর বিএনপি তাদের সামনে ভোট তাকিয়ে নিবে, তারা বিএনপিকে সুযোগ দেবে। দিস ইজ রিয়ালিটি। কারণ তারা জানে যে বিএনপি ক্ষমতা আসলে তাদের ঘুষ, আগের আকাম সব চলবে, আর জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে, কোনো আকাম চলবে না। এই কারণে পুলিশের সিনিয়র অফিসারদের মধ্যে যারা সৎ, একদম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদেরকে জামাত ট্যাগ দেওয়া হয় এই সরকারের আমলে। অতএব এই পুলিশ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে, ইটস টোটালি ইম্পসিবল। পুলিশ থাকবে, সাথে সেনাবাহিনী যদি থাকে, প্রত্যেকটা কেন্দ্রে যদি কমপক্ষে 4-5 জন সেনা সদস্য থাকে, দ্যাটস পসিবল। কিন্তু ইট ডিপেন্ডস অন ওয়াকারুজ্জামান, আর্মি চিফ। তিনি চাইলে এটা হবে, না চাইলে হবে না। তো এই জায়গায় দর্শক, এই পুলিশ কিছুই করতে পারবে না সেনাবাহিনী ছাড়া। আর সেই সেনাবাহিনীকে নিয়ে এখন রহস্য। সেনাবাহিনী মিন্স ব্যক্তি দুই একজন ভারতপন্থী অফিসার, নট টোটাল সেনাবাহিনী। টোটাল সেনাবাহিনী ইজ পেশাদার। তো এই জায়গায় যদি ইউনূস সরকার আসলেই সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে এখন পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের যতটুকু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে বিএনপি নির্বাচন আগে ফেসে যেতে পারে, যদি ন্যায় বিচার হয়। এখন সরকার যদি চিন্তা করে যে না, বিএনপি ফেসে গেলে তাহলে নির্বাচন করবো আমরা কাদের মাধ্যমে, বিএনপি জড়িত থাকলেও এটা বলবো না, তাহলে ভিন্ন কথা। তাহলে ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করা হবে, আর রক্তের সাথে বেইমানির ফল সবাইকে পেতে হবে। দেখেছেন না, যাদের কারণে আজকে নতুন বাংলাদেশ, যারা রক্ত দিয়ে, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিল, হাসিনা মুক্ত করে দিল, আজকে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, ডিবি ধরে নিয়ে যায়, কোনো ওয়ারেন্ট কিচ্ছু লাগে না। আপনি চিন্তা করেছেন কোথায় আছেন? এর মানে কি? এক পর্যায়ে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে সবগুলোকে জেল খাটতে হবে, ক্রস ফায়ারে যেতে হবে, এবং যারা মূল সমন্বয়ক, এদের সবাইকে মেরে ফেলা হবে। কাউকে ওসমান হাদির মতো, কাউকে পুলিশ নিয়ে মেরে ফেলবে। ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করলে ইউনূসকেও ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। বিশেষ করে আমরা যে আশঙ্কা বোধ করছি, এবং অনেকে আমাদেরকে এটা জানিয়েছেন ভিতর থেকে, হাসিনা আগেরবার ক্ষমতা আসার পর যে পিলখানা ট্র্যাজেডি হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে, তো এবার নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে, ক্ষমতা আসার কিছুদিন পরেই ওইরকম আরেকটা ট্র্যাজেডি ঘটবে। ওই পিলখানা ট্র্যাজেডিতে দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার, গুরুত্বপূর্ণ সবাইকে হত্যা করা হয়েছিল। আর এবারের যে পিলখানা ট্র্যাজেডির মতো যে ট্র্যাজেডি ঘটবে, গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক, জুলাই যোদ্ধা, জুলাই নেতৃত্ব দানকারী সবাইকে জয় বাংলা করে দেওয়া হবে। এই পরিকল্পনা চলছে। কারা কোন সিস্টেমে করবে এটা আমি আপনি বুঝতেই পারবো না। কারণ পিলখানা ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহে কিরকম কি হবে, এটা কি আমি আপনি বুঝতে পারছি না। এবং এটা একদম গরম হবে। এর মানে সরকার পরিবর্তন, নতুন সরকার ক্ষমতা আসার পর গরম হবে। যেরকম পিলখানা ঘটনা গরম হয়েছিল, কিছুদিনের মধ্যে হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসা। তো দর্শক, এখানে এরকম নানান আলামত আমরা লক্ষ্য করছি। এখন বিএনপি ফেসে যেতে পারে, এর ভিত্তিটা কি? ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাব মঞ্চের ঝুমা, ডাকসু নেত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক নেত্রী, এবং শরীফ ওসমান হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, তার একটা বক্তব্য,
পুরো পরিস্থিতির একটা ইঙ্গিত দেয় যে আসলে কি ঘটেছে, কিভাবে কি। ওসমান হাদির পরিবারও আপনারা দেখেছেন যে মির্জা ফখরুলকে ধোলাই দিয়েছে, জুমার বক্তব্য, এটা থেকে হিসাব নিকাশ স্পষ্ট। তো এখানে কোনো না কোনোভাবে বিএনপি জড়িত আছে বলেই রহস্য উদ্ঘাটন হচ্ছে না, কারণ বিএনপিকে জড়িয়ে দিলে তো নির্বাচন হবে না, এইটাই এখন পর্যন্ত পারসেপশন। শরীফ ওসমান হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তাহলে দর্শক, বিএনপির এমপি ক্যান্ডিডেট এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক সম্পাদক মিস্টার কাসার কামাল এবং তার সহযোগী মাহফুজরা মিলে একে বের করেছে, সে শুটারকে। তাহলে এই কাসার কামালদের টাকা দিয়েছে কে, বা আরো যদি উপরেও কিছু ঘুষ দেওয়া লাগে কে দিয়েছে? অনেকে বলেন টাকা দিয়েছে মির্জা আব্বাস আর জামিনে বের করিয়েছেন কায়সার কামাল, তারপরে ফয়সালের মাধ্যমে খুন করা হয়েছে। এখানে ফয়সাল জাস্ট ব্যক্তি, ফয়সাল এখানে মূল পরিকল্পনাকারী বা নেপথ্যের ব্যক্তি নয়, ফয়সাল টাকার বিনিময় করেছে। এবং এখনো ফয়সাল যেসব ভিডিও বার্তা দিচ্ছে এগুলোও তিনি ওই যাদের টাকার মাধ্যমে করেছে তাদের কথাই করেছে। বিশাল নাটক চলছে, বিএনপিকে বাঁচিয়ে দেওয়ার জন্য কি এত নাটক? ফয়সালের ভিডিও বার্তা অমুক তমুক নানান কিছু, দ্যাট ইজ অলসো কোশ্চেন। ওই পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারের বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এই রায় দিয়েছিল, সে কার রিক্রুট করা, কোন আইনজীবীর জামিন করিয়েছে, এটা তো আমরা সবাই জানি। কার চ্যানেল সে ইনকিলাব এসেছিল। তিনি আরো লিখেছেন, কোভিড নামে যা গ্রেফতার করা হলো, তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পটায় সেদিনও ফয়সালের সঙ্গে কথা ছিল। ফয়সাল ছাড়া তার কাছে লিড থাকার হাই চান্স আছে, তবুও কেন মামলা অগ্রগতি নেই, নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর অনুসন্ধান সাংবাদিকরা জাতিসংঘ মুক্ত করবেন বলে অনেক জট খুলে যাবে। তো এগুলো, এইটার স্বাভাবিক অর্থ হচ্ছে যে এর সাথে বিএনপি জড়িত থাকতে পারে। জুমার ইন্ডিকেট সেটাই। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি ঘটছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে, আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে। কুড ইউ ইমাজিন? না, অবিশ্বাস্য, আনইমাজিনেবল, আনবিলিভেবল ঘটনা ঘটে গেছে। জুলাই যোদ্ধা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী, ঘটনার কোরিলেশন আমরা খুঁজে পেয়েছি। ডিটেইলস বলবো, আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই, আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় এক একজন চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক, আপনারা জানেন। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ। এতটুকুই যথেষ্ট। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই মাহাদি হাসান সে 71-এর বীরশ্রেষ্ঠ হোক আর 24-এর বীরশ্রেষ্ঠ হোক, আমি এই মাহাদিকে 24-এর বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার পক্ষে। ওই ছেলে সাহস করে বলেছে, এবং এই কাজ যারা করেছে তারাই তো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ তাহলে কে? 2 জন পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ির দিকে, এই কাজ যারা করেছিল তারা বীরশ্রেষ্ঠ। এদেরকে খুঁজে বের করে বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে। দিস ইজ রিয়ালিটি। নইলে জুলাইয়ের প্রজন্ম কেউ বাঁচবে না। দর্শক আসেন, দেখেন এখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহাদি হাসানকে আটক করা হয়েছে, আপনি কি মনে করেন? ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনূসকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এতে কোনো সন্দেহ নেই। সেই ইউনূস থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকে আটক করা হয়েছে না, এটা তো হতে পারে না। ইউনূসের কথাই চলছে না, ইউনূসকে উপেক্ষা করে তাকে ধরা হয়েছে। কার কথায় ধরা হয়েছে? সেনা প্রধানের কথায়। খেলা কোন জায়গা থেকে চলছে আমি আসছি। রাষ্ট্রপতি তো আছে রে, রাষ্ট্রপতিও আবার পদত্যাগ করতে চান, ইউনূস নাকি তাকে দাম দেয় না, ক্ষোভ দেখান, কত কিছুই তো আপনারা দেখেছেন, সামনে অনেক কিছু দেখবেন। তবে যত কিছুই হোক না কেন, আমরা আরেকটা বিপ্লব করবো, আবার জীবন দিব, কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দিব না। অতএব প্রয়োজনে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যদি বেঁচে থাকতে চান। আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের কোনো দাম নেই, আইনি কোনো ভিত্তি নেই, আমাদেরকে ভুজুং বাজুং বুঝানো হয়েছে। দেখেন, থানা জ্বালিয়ে দিয়েছি, অমুককে পুড়িয়ে দিয়েছি, এই তো। এ কারণে গ্রেপ্তার করা হবে কেন? এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে থানা জ্বালিয়ে দিয়েছে? এইটা যে হাসিনা পতন আন্দোলনের মূল নিয়ামক ছিল। পুলিশ তো গণহত্যাকারী পুলিশ ছিল, এরা তো মানুষকে গণহারে হত্যা করেছে। একটা গুলি করে যায় একটা, মরে একটা, বাকিগুলো যায় না, মনে আছে না? লাশ পুড়িয়েছে, ভ্যানের উপর স্তূপ লাশ, কি করেছে? এটা কোন পুলিশ আপনি চিন্তা করেছেন? কি জঘন্য নির্যাতন করেছে, থানার ভিতর ঢুকিয়ে বুকের উপর বুট দিয়ে চেপে ধরে গুলি করেছে মাথায়। কত হাজার হাজার ঘটনা।
অতএব তখনকার সময়ে জুলাই আগস্টে হাসিনার পতনের একমাত্র উপায় ছিল থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ অস্ত্র লুট করা এবং পুলিশকে জয় বাংলা করে দেওয়া। এবং এই কাজ শুরু হয়েছে, তারপরেই কিন্তু পুলিশ চুপসে গেছে, জনগণ রাস্তায় নেমে যেতে পেরেছে। 4 তারিখ 3 তারিখ তো পুলিশ ছিল না। কেন? ওই যে ঝুলানো হয়েছে তাদেরকে, না ঝুলালে পারতেন না। অতএব এই কাজের সাথে যারা জড়িত তারা এক একজন বীর শ্রেষ্ঠ, আর সেই বীর শ্রেষ্ঠদের গ্রেফতার করা হচ্ছে। এই মাহাদি এদের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে, সে যেই হোক না কেন তাকে গ্রেফতার করতে হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু না, তাকে গ্রেফতার করা হয়েছে, ওই থানা জ্বালিয়েছে, পুলিশকে এই করেছে, এটা কেন বলেছে? এই কারণে। বুঝতে পারছেন কোথায় আছেন? এখন তার মুক্তি নিয়ে, এটা নিয়ে আবার আগ্রহ নেই কোনো। তাকে 1 ঘন্টার মধ্যে মুক্তি দিল না কয় ঘন্টার মধ্যে, না কি না জামিনে, ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। তাকে গ্রেফতার করেছে, কেন করেছে, কারা করেছে, আমি ভালোভাবে স্ক্রুটিনাইজ করেছি। ইউনূস সরকার এই গ্রেফতার চায়নি, এটা বলবে না তারা। এমন কোন মহা শক্তিশালী কেউ এই গ্রেফতার করিয়েছে যেখানে ইউনূস সরকার অসহায়? কারা? শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে, এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এবং কেন এই মাহাদিকে টার্গেট করা হয়েছে? ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন, নন কম্প্রোমাইজিং, বিপ্লবী, এবং 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই হবে ওসমান হাদিদের জন্য, সেটা বাধ্য হতো ইউনূস সরকার। ওই ওয়ান কাইন্ড অফ ওসমান হাদি এই মাহাদি। ব্যক্তি জীবনে তার কিছু অপরাধ এটা আলোচ্য বিষয় না। এই মাহাদি 2022 সালে 23 সালে হাসিনাকে লেডি মাফিয়া, শামীম ওসমানকে গুন্ডা, ওবায়দুল কাদেরকে জোকার বলেছেন, যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে। এরকম এক্সেপশনাল ফিগার যারা, তাদেরকে ধরে ধরে কাউকে হত্যা করা হবে, তাকে কাউকে আটক করা হবে, বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে। এক পর্যায়ে সরকার ক্ষমতা আসলে, মানে নতুন কোন সরকার ক্ষমতা আসলে, একটা পিলখানা ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি ঘটানো হবে, যে ট্র্যাজেডিতে গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক হত্যা করা হবে। আপনি বুঝতে পারবেন না কিভাবে। যেমন সাপোজ নতুন সরকার ক্ষমতা এসেছে, মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান করবে, ওই সম্মাননা অনুষ্ঠানে বোমা হামলা করে বা যে কোনো একটা ভাবে দেখবেন যে সব সমন্বয়ক হত্যা করে ফেলবে। সবাই এক জায়গায় যাবেন নানান ভাবে, এটা ইমাজিনারি, এদেরকে বাঁচতে দিবে না। এখানে ইউনূস সরকারও নিরুপায়, ইউনূসকে উপেক্ষা করে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এখানে স্বাভাবিক একটা যুদ্ধ হলে, একটা বিপ্লব হলে এই থানায় পুলিশকে এই ধরনের ঘটনা ঘটাতে হয়, সেটা আমাদের দেশের জনতা করে। শুধু এটা না, পরিকল্পনা আরো ছিল। নাহিদ নিজে বলেছেন, তার কাছে ভিডিও এখনো আছে, সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতেন প্রয়োজনে, যদি হাসিনা না পালাতো, যে আমরা থানা থেকে যে অস্ত্র লুট করেছি বা আরো নিব, যুদ্ধ করবো সরাসরি। আসিফ সবার কাছে রেকর্ড ছিল, আমি জানি। হাসনাতদের ধরনের পরিকল্পনা ছিল, এবং আমার স্পষ্ট ঘোষণা ছিল, আপনারা যারা শুনেছেন। এই 3 তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম, 5 আগস্টের আগে 2 দিন আগে, যে পুলিশের যেসব অফিসাররা গুলি করে, সেনাবাহিনীর কেউ যদি গুলি করে থাকে, তাদের পরিবারের, তাদের বাসা কোথায়, তাদের স্ত্রী সন্তান মার্কেটে যায়, স্কুলে যায়, আমার সন্তানদেরকে যেসব পুলিশ গুলি করে, ওদের স্ত্রী সন্তানদেরকে আমরা জয় বাংলা করে দিব। এটা 3 তারিখে আমার কথা ছিল। তারপরে বুঝবে আমি চাকরি বাঁচাতে যে জনগণকে গুলি করে, ওরা তো আমার ঘরের মধ্যে ঢুকে জয় বাংলা করে দিচ্ছে। মজা না? দিস ওয়াজ মাই থিওরি। তো সেখানে থানা জ্বালিয়ে দেওয়া, তো দ্যাট ইজ ভেরি সিম্পল। এটা ছিল অতি জরুরি কাজ। বিটিভি ভবনে আগুন দেওয়া, কারাগারে হামলা করা, এর চাইতে মহান কোনো কাজ হয় না। এই কাজ যারা করেছে তারা এখন গ্রেপ্তার। অতএব সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন, অনেক কিছু জানতে পারবেন। ইউনূস এটা জানে না। ঘটনা এখানে আরো কিছু বিষয় আছে। দেখেন, একটা জুলাই, মানে এটা কিভাবে করা হচ্ছে, দেখেন এটা কিভাবে সম্ভব হচ্ছে। আপনি বিপ্লবী সরকার গঠন করেননি, আপনি আগের স্ট্যাটাস করে রেখে দিয়েছেন। এই স্ট্যাটাস করে রেখে দেয়া, আমি কিন্তু বলছি না যে সেনাপ্রধান রাষ্ট্রপতি 2জন ফোন দিয়ে বলেছেন পুলিশের আইজিবিকে যোগে গ্রেপ্তার করা, না, বিষয়টা এরকম না। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি 2 জনে আগের এস্টাবলিশমেন্ট বজায় রেখেছেন, এবং বিপ্লবী সরকার গঠন করতে দেননি। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হয়েছে, আরো এই সব কাঠামো ধরে রেখেছেন। দ্যাটস পয়েন্ট। এই জায়গায় এবং সেনাপ্রধানের ক্ষেত্রে আরেকটা হতে, এই যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি আছে তার, আবার এই জুলাই ঘোষণাপত্র, জুলাই শরৎ এগুলোর বিরুদ্ধে তাদের অ্যালার্জি আছে। তো সেখানে জুলাই ঘোষণাপত্র হয়েছিল একটা, মনে আছে? বালের জুলাই ঘোষণাপত্র, ধইনছে আর কোন দাম আছে? সেই জুলাই ঘোষণাপত্রের 24 নম্বর আর্টিকেলে স্পষ্টভাবে যারা পুলিশ হত্যা করেছে কিংবা থানায় আগুন দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তারপরও কেন গ্রেপ্তার করে? মানে এইসব জুলাই ঘোষণাপত্র ওগুলো কোনো দাম নাই। জুলাই সনদ ওটা বিএনপি খেয়ে দিবে। অর্থাৎ যে গণভোট আগে হয় নাই, তার ফল কি দেখতে পাচ্ছে। তো ওই যে আমি বলেছি, নির্বাচনের পর একটা পিলখানা ট্র্যাজেডি ঘটবে, তারপরে সমস্ত সমন্বয়কদের গলার সামনে ফাঁসির রশি আর কানের সামনে লোড করা বন্দুক ঝুলছে, লিখে রাখেন। অর্থাৎ কি করবেন সিদ্ধান্ত নেন। একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট, তিনি মিটিং করেছেন চীনা প্রতিনিধিদের সঙ্গে,
তারপর তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন, এমনকি তিনি তার দেশ শত্রু দেশের সঙ্গে কিভাবে আলোচনা করবে এগুলো নিয়েও তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। কথা বলে রাতে তিনি তার স্ত্রী সহ ঘুমাতে গিয়েছেন। ও মা, ভোর রাতে দেখি সেই প্রেসিডেন্টকে তার দেশ থেকে গোপনে গ্রেফতার করে নিয়ে গেছে আরেকটি দেশের একটি বাহিনী, নাম হচ্ছে ডেল্টা বাহিনী। মানে সিরিয়াসলি এভাবে হয়? এভাবে হতে পারে? তাহলে আজকে নিরাপত্তা কোথায়? আমি এই সমস্ত ওয়ার্ল্ড লিডারকে বলতে চাই যে নিরাপত্তা কোথায়? আজকে এই পৃথিবী কি শুধু একমাত্র বড় বড় দেশগুলোর জন্য? ছোট দেশগুলোর সার্বভৌমত্বের কোনো দাম নাই, নিরাপত্তার দাম নাই। আজকে তো ডোনাল্ড ট্রাম্প ওপেন বলতেছে মার্কিন তেল কোম্পানি সেখানে যাবে। কেন মার্কিন তেল কোম্পানি যাবে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প ডিসিশন নেওয়ার কে। অবশ্যই নিকোলাস মাদুরো একজন ভয়াবহ একনায়কতান্ত্রিক শাসক এবং সে অবৈধভাবে ক্ষমতা দখল করে আসছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি পারেন এইভাবে গিয়ে উঠিয়ে নিয়ে আসতে? এবং সেখানে বুশ, ওবামা এরা তো রাগ ঢাক রাখতো, ট্রাম্প কোনো রাগ ঢাক নাই। ট্রাম্প স্পষ্ট বলতেছে যে সেখানে মার্কিন তেল কোম্পানিগুলো যাবে এবং সাংবাদিকরা বলতেছেন যে দেশকে চালাবে, তিনি বলছেন দেশ চালাবে পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানে সিরিয়াসলি ভেনিজুয়েলার দেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বিচারের মুখোমুখি করার জন্য। যদি মাদুরো অপরাধ করে থাকে তাহলে তার বিচার হবে ভেনিজুয়েলার কোর্টে, কেন নিউ ইয়র্কের কোর্টে? সেখানে তাকে এবং তার স্ত্রীকে একদম উড়িয়ে নিয়ে আসা হলো বিচারের জন্য এবং অভিযোগ তোলা হলো যে ভেনিজুয়েলা থেকে নাকি প্রচুর মাদক, ফেন্টানিল, সেই ফেন্টানিল নাকি আমেরিকাতে ঢোকে। অথচ এটা কিন্তু একদম মিথ্যা কথা। ভেনিজুয়েলা থেকে কোনো মাদক আমেরিকাতে ঢোকে না, বা ঢুকলেও খুব কম ঢোকে। সবচেয়ে বেশি মাদক ঢোকে মেক্সিকো থেকে, যে মেক্সিকো কিন্তু আমেরিকার পাশেই এবং ঢুকতে পারে। এখন আবার বলতেছে নাকি কলম্বিয়া আক্রমণ করবে, বলছে কলম্বিয়ার প্রেসিডেন্টের নাকি নিজেরই এই মাদক তৈরির কারখানা আছে। তো এই সমস্ত কথাবার্তা বলে উত্তেজনা করতেছে এবং এই নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেল। এখন আমি যতটুকু বুঝি যে নিকোলাস মাদুরোকে এইভাবে ধরার পিছনে কিন্তু সরকারের হাত আছে। দীর্ঘদিন ধরেই সরকারের ভিতরে কিছু লোক আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, আমেরিকা ওদেরকে কিনে নিয়েছে এবং তথ্য ইনফরমেশন দিত। এবং নিকোলাস মাদুরোর সবচেয়ে কাছের মানুষ ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, তিনি ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প তার কাছে ক্ষমতা দিতে আগ্রহী। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আগেই কথাবার্তা হয়ে গিয়েছে এবং গোপনে গোপনে বিশ্বাস করি যে এই ডেলসি রদ্রিগেজ ভদ্রমহিলা তিনি হয়তো ট্রাম্পের সঙ্গে একটা সমঝোতা করেছেন। সমঝোতা করে তিনি গোপনে আসলে এই নিকোলাস মাদুরোকে ধরিয়ে দেওয়ার কাজে সাহায্য করেছেন, হয়তো বা তার ছাড়া কোনো উপায় ছিল না। এখন ঠিক আছে, ভালো কথা, একটা স্বৈরশাসক নিকোলাস মাদুরো, তাকে উৎখাত করেছেন। এখন দরকার কি? এখন দরকার একটি সাধারণ নির্বাচন যেখানে জনগণ ভোট দিতে পারে। তাহলে আপনি যেহেতু প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছেনই, আপনি তাহলে একটা নির্বাচন দিন। যদিও আমি মনে করি যে আমেরিকার এই আক্রমণ চালিয়ে প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে আনা এটা সম্পূর্ণ অবৈধ, বাট তারপরেও যেহেতু করেছেন সেহেতু গণতান্ত্রিক উপায়ে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন যাতে জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাই না? কিন্তু না, ট্রাম্প বলতেছেন যে ভেনিজুয়েলা চালাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিভাবে চালাবে? এই নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পরে ভাইস প্রেসিডেন্ট ডেল রদ্রিগেজ, তার সঙ্গে কথা হয়েছে, সেই ভদ্র মহিলা নাকি বলেছেন যে তিনি আমেরিকা যা বলে সেই মতোই কাজ করবেন, আমেরিকা যা বলায়, যা শিখায় তাই বলবে, তাই করবে। তো এই হচ্ছে কি অবস্থা। গণতন্ত্র কোথায়? এই যে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী, যিনি কিনা মাস কয়েক আগে নোবেল প্রাইজ পেয়েছেন, তার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। সেই মাচাদো সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ট্রাম্পকে যে এই মাচাদো কি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হতে পারবে কিনা। তখন ট্রাম্প বলেছেন না, মাচাদো খুব ভালো মহিলা, কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না। ভেনিজুয়েলা এখন খুব খারাপ সিচুয়েশনে আছে, এই মুহূর্তে মাচাদো ভেনিজুয়েলার দায়িত্ব নেওয়ার সময় না। তার মানে হচ্ছে ট্রাম্পও কিন্তু গণতন্ত্র চায় না, কারণ ট্রাম্প জানে যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মাচাদো কোনোভাবেই তার দেশকে মার্কিন অয়েল কোম্পানির হাতে তুলে দিবে না। ভেনিজুয়েলাতে মার্কিন অয়েল কোম্পানি আসবে নাকি আসবে না, নাকি ব্রিটিশ অয়েল কোম্পানি আসবে নাকি দরকারই নাই, এগুলোর সিদ্ধান্ত নিবে দেশের সরকার, নির্বাচিত সরকার। আপনি একটা নির্বাচনের আয়োজন করেন, সে নির্বাচনে যে ক্ষমতায় আসে সেই সিদ্ধান্ত নিবে যে কোন তেল কোম্পানি আসবে নাকি আদৌ আসবে না। কিন্তু আপনি এখনই বলেন যে দেশ চালাবে আমার পিছনে দাঁড়িয়ে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট ডেল রদ্রিগেজ। তো এই হচ্ছে অবস্থা। দর্শক, 2013 সালে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ তিনি মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং তিনি নিয়মিত কিউবায় চিকিৎসা নিতেন। এই সমাজতান্ত্রিক দেশগুলোর ভিতরে বর্তমানে আসি অল্প কয়টা, এই ভেনিজুয়েলা, কিউবা, উত্তর কোরিয়া, রাশিয়া, চায়না তো আসলে সমাজতন্ত্র থেকে অনেকটাই সরে গিয়েছে। এগুলো হচ্ছে মিক্স ইকোনমি, বেশিরভাগই পুঁজিবাদের দিকে ঝুঁকে পড়েছে। লাওস বলা যায়। তো এই কিছু দেশের ভিতরে আসলে এই কিউবার চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। তো এই
হুগো চ্যাভেজ কিউবাতে চিকিৎসা নিতেন। সর্বশেষ তিনি কিউবায় চিকিৎসা নেওয়ার আগে তিনি তার উত্তরাধিকারী নাম ঘোষণা করে যান নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো ছিল ট্রাক ড্রাইভার, সেখান থেকে তিনি শ্রমিক নেতা থেকে তিনি রাজনীতিবিদ হয়েছেন এবং হুগো চ্যাভেজ পরে কিউবায় মৃত্যুবরণ করেন। তারপর নিকোলাস মাদুরো কিন্তু ওই হুগো চ্যাভেজের পথই অনুসরণ করে চলেছেন এ পর্যন্ত। দেশের ভিতর দারিদ্র, বেকারত্ব, আবার মার্কিন নিষেধাজ্ঞা, এই সব মিলিয়ে আসলে একের পর এক ভুয়া নির্বাচন, বিরোধীদেরকে দমন পীড়ন যা হয় আর কি, দেখছেন তো শেখ হাসিনার সময় যা হয়েছে এরকম। বাট শেখ হাসিনার চেয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, কারণ শেখ হাসিনা তো আসলে মানে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে নেই, কিন্তু ভেনেজুয়েলা পড়ছে। তো তারপরে এই ভালো মন্দ ভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে একদম একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে একদম গোপনে ডেল্টা বাহিনী দিয়ে তুলে নেওয়া হলো। তুলে নিয়ে বলা হলো যে আমার পেছনে থাকা পররাষ্ট্রমন্ত্রী দেশ চালাবে, আমাদের মার্কিন ওয়েল কোম্পানি সেখানে পাঠাবো। এই হচ্ছে গিয়ে দর্শক অবস্থা। এই কারণেই বলি যে আসলে পৃথিবীতে কোথাও কেউ নিরাপদ না। অনেকে বলেন যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু দরকার নাই, সত্য মিথ্যা আমি জানি না, বাট এগুলো নিয়ে একটা আলোচনা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটে যে আমাদের বাংলাদেশ আসলে কতটুকু নিরাপদ। আজকে যদি যে কোনো অজুহাতে যেমন আমেরিকা অভিযোগ আনলো যে ভেনেজুয়েলা থেকে মাদক আসে, এখন যদি ভারতও অভিযোগ আনে যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী আসে, তখন কি হবে? তখন যদি এইভাবে আক্রমণ করে দখল করে নেয়, এই আজকে দেখলাম সমস্ত বিশ্ব নীরব, কেউ কিন্তু কিছু বলতেছে না। গতকালকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন যে ভেনেজুয়েলার সম্বন্ধে, তিনি বলেন যে আমি তো কিছু জানি না, এই ব্যাপারে আমরা জড়িত না। মানে কেউ সবাই হাত পা ছাড়া। যেই চায়না ভেনেজুয়েলার কাছ থেকে নিয়মিত খুব সস্তায় তেল কিনতো, চায়না কিন্তু খুব সস্তায় তেল কিনতো এবং চায়না খুবই উপকৃত, এবং ভেনেজুয়েলা বারে বলছে চায়নাকে যে আমাদেরকে বাঁচাও। রাশিয়াকে তো ওই ইউক্রেন দিয়ে ব্যস্ত রাখছে, রাশিয়ার হাত পা বাঁধা, রাশিয়ার কিছু করার নেই। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতে গিয়েই মনে করেন যে শেষ। এখন চায়না কিছুই করলো না। এই যে নৌবহর গিয়ে দিনের পর দিন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার আগে কিন্তু ভেনেজুয়েলার অনেকগুলো তেলের জাহাজের উপর হামলা চালানো হলো, সেখানে প্রায় 100 লোক মারা গেল। মার্কিন রণতরীগুলো থেকে বিমান গিয়ে আক্রমণ করা হলো, সেখানে চায়না কোনো ব্যবস্থা নেয়নি। জানা মাত্র না তাদেরটা তো রণতরী পাঠিত, চায়না কিন্তু পাঠায়নি। এমন একটা পৃথিবীতে আমরা বাস করতেছি যে পৃথিবীতে আসলে সবকিছুই এখন সম্ভব হয়ে গেছে। এবং সেই মুহূর্তে এই যে ভারত দিনের পর দিন আমাদের উপর মানে শত্রুতা বাড়িয়ে চলেছে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল, আরো নানা কিছু সবসময় বিষেধাগার, এবং এটা কিন্তু ঘটতেও পারে। 1948 সালে ভারতের নজর পড়ে স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদের উপরে, এবং সেই হায়দ্রাবাদ দখল করতে গিয়ে ভারতীয় সেনা এবং উগ্রপন্থী হিন্দুদের হাতে হাজার হাজার মুসলমান নিহত হয়। আপনার সেখানে পণ্ডিত সুন্দরলালের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা 27,000 থেকে 40,000 ছিল, যদিও কিছু রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা 2 লক্ষ বা তার বেশি হতে পারে। এই ঘটনায় ব্যাপক গণহত্যা, লুটপাট, ধর্ষণের অভিযোগ আছে, যা হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অংশ ছিল, এবং এটি একটি কলঙ্কজনক অধ্যায়। এবং এইভাবে সিকিমকে একটু অন্যভাবে, বাট সিকিমকেও কিন্তু তারা দখলে নিয়েছিল। এভাবে যদি হঠাৎ করে ভারত আক্রমণ করে বসে, তখন আপনি কি করবেন? তখন দেখবেন এই সমস্ত বিশ্বের সবাই চুপ থাকবে, অথবা টুকটাক নিন্দা জানাবে, বেশিরভাগই কিছু বলবে না, চুপ থাকবে। কারণ অলরেডি মুসলমানদের উপর তো সবার একটু বিদেশ আসছেই, আচ্ছা ঠিক আছে, করছে। তখন ভারত বলবে যে আমরা বাংলাদেশে আইনের শাসন করব, এই করব, সেই করব, এটা করব, বড় বড় আশা দিবে, এবং ওই কাশ্মীরের মতো একটি স্পেশাল রাজ্যের মর্যাদা দিবে। হতে পারে পরবর্তীতে আস্তে আস্তে স্পেশাল রাজ্যের মর্যাদা উঠিয়ে নিয়ে ওইরকম করে ফেলবে। এগুলো তো দেখেছি, তো আমার বিস্তর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। সুতরাং আমি মনে করি যে আমাদেরকে আরো সচেতন হতে হবে। আমরা দেশের নাগরিক যারা আছি, তারা আমরা যে কোনো কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, অযথা উস্কানি পরিহার করতে হবে, এবং ভারতের সঙ্গে যদি আমাদের কোনো সমস্যা হয় সেটা রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিকভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো দেশের মন্ত্রী মিনিস্টাররাই ঠিক করবে। ভারতের সঙ্গে আমরা পাল্টা পদক্ষেপ নিব, যেমন এটা নিয়েছে গতকালকে যে ভারতের মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আমরা ভারতের বিশ্বকাপ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা টি-20 বিশ্বকাপ ভারতে হবে। তারপরে আইসিসি কে রিপোর্ট, এইগুলো চুপচাপ থেকে কাজ করে যেতে হবে, অযথা উস্কানি পরিহার করতে হবে। কিন্তু তারপরেও বিপদ আসতে পারে, কারণ সাম্রাজ্যবাদী শক্তির দেশ তো চাইবেই যে কোনো একটা উপায় যদি দখল করা যায়। এই কারণে আমাদেরকে সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের, আমরা যুদ্ধ চাই না, আমাদের এই যে মানে মিলিটারি ফোর্স, এটা শুধু হচ্ছে আত্মরক্ষামূলক। কেউ যদি আক্রমণ করে তাহলে আমাদেরকে প্রতিহত করতে হবে। এই কারণে আমাদের বাংলাদেশের যে তরুণ সমাজ আছে, বিশেষ করে 15 থেকে 35 পর্যন্ত, এদেরকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। নারী পুরুষ সবাই ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, এবং যে অস্ত্র আমাদের আছে তার থেকে অনেক বেশি অস্ত্র মজুদ রাখতে হবে। এই কারণে যে যারা রিজার্ভ ফোর্স আছে, তারা যুদ্ধ বেজে গেলে যখন মাঠে নামবে তখন তো অস্ত্রের দরকার, তো সেই অস্ত্রগুলো গোডাউন থেকে দেওয়া যাবে। এইভাবে আলটিমেটলি একটা প্রিপারেশন দরকার। আমি বলতেছি না যে ভারত বাংলাদেশ আক্রমণ করবে, আমি এও বলতেছি না যে মায়ানমার আক্রমণ করবে, কিন্তু সমস্ত বিশ্বের যে পরিস্থিতি,
আক্রমণ করলেও আসলে আমরাই লড়তে হবে, আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না, কেউ সাহায্য করবে না, অনেকে আছে টুকটাক নিন্দা জানাবে, এ পর্যন্তই শেষ। আমরা এমন একটা বিশ্বে বাস করতেছি যেখানে কোনো কিছুর গ্যারান্টি নাই, কারো কোনো নিরাপত্তা নেই। না হলে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে গেল নিউ ইয়র্কে বিচারের জন্য, এবং সরাসরি বলতেছে আমেরিকার প্রেসিডেন্ট যে আমাদের তেল কোম্পানিগুলো সেখানে গিয়ে তেল নিবে। আবার সাংবাদিক বলতেছে যে এর আগে যে তেলগুলো সিজ করেছেন তেলের জাহাজগুলো, সেগুলো কি করবেন? ট্রাম্প বলতেছে উই মাইট সেল ইট, উই মাইট কিপ ইট, উই মাইট ইউজ ইট, ইটস আপ টু আস। হচ্ছে কি অবস্থা? তো আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।